কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা এনসিপি নিজেদেরকে মধ্যম পন্থা বললেও কিংবা মধ্যম পন্থার রাজনীতির বিকাশ ঘটাবে এরকম একটা প্রত্যয় থাকলেও এসব ক্ষেত্রে তারা কিন্তু অবস্থানটা নিশ্চিত করতে পারেনি আসলে তারা কোথায় বিলং করে, এবং অনেক বেশি উগ্র পন্থার দিকে ওদের নিজেদের মধ্যে কারো কারোর মধ্যে উগ্র পন্থার প্রতি একটা যে ঝোঁক সেটা বরং অনেক ক্ষেত্রে স্পষ্ট হয়েছে। তো বিভিন্ন সময়ে নানান উত্থান পতনের মধ্য দিয়ে আজকে তারা রাজনৈতিক দল গঠন করেছে, এনসিপি পদযাত্রা তারা করছে, দেশের বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষের সাথে কথা বলছে এবং তাদের মূল বক্তব্য হচ্ছে তারা মধ্যপন্থী রাজনীতি করতে চায়। এই রাজনীতিটা আসলে কি, এটা কি তারা পরিষ্কার করতে পারছে? এবং নারীর ব্যাপারে বা সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ বাদে বাকিদের যে চিন্তাভাবনা তাদেরকে আসলে তারা ধারণ করতে পারছে কিনা? ওরা ধারণ করতে পারছে কখনো কখনো, যখন ঘটনাগুলো ঘটছে এবং যে ঘটনার শিকার তারা নিজেরা হচ্ছে। যখন এনসিপির কোনো নারী নেতৃত্ব এই ঘটনাগুলোর শিকার হচ্ছে, বিশেষ করে এই যে মবিটিক্স কিংবা নারী নেতৃত্বকে আমরা দেখছি ভার্চুয়াল জগতে কিভাবে আক্রমণ করা হচ্ছে, কিন্তু তার আগ পর্যন্ত তারা কিন্তু তাদের অবস্থানটা স্পষ্ট করছে না। তারা মধ্যপন্থা বলছে, কিন্তু মধ্যপন্থা হতে গেলে মতাদর্শিক অবস্থানটা, ওরা বলতে পারে যে আমাদের কোনো মতাদর্শ নেই, কিন্তু আমি যদি বলি আমি মানুষের সাথে আছি, তাহলে এটাই কিন্তু আমার একটা মতাদর্শ। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এইসব জায়গায়, বিশেষ করে যখন মাজার ভাঙলো, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক ধরনের মাইনরিটি কমিউনিটি, বিশেষ করে আমরা হিল ট্র্যাক্সের কমিউনিটিকে আক্রান্ত হতে দেখেছি। আমরা এর বাইরেও এই ধরনের ঘটনা অনেকগুলো দেখেছি পরপর। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা এনসিপি নিজেদেরকে মধ্যম পন্থা বললেও কিংবা মধ্যম পন্থার রাজনীতির বিকাশ ঘটাবে এরকম একটা প্রত্যয় থাকলেও এসব ক্ষেত্রে তারা কিন্তু অবস্থানটা নিশ্চিত করতে পারেনি আসলে তারা কোথায় বিলং করে, এবং অনেক বেশি উগ্র পন্থার দিকে ওদের নিজেদের মধ্যে কারো কারোর মধ্যে উগ্র পন্থার প্রতি একটা যে ঝোঁক সেটা বরং অনেক ক্ষেত্রে স্পষ্ট হয়েছে। এবং কখনো কখনো দেখা গেছে এমন কিছু মঞ্চে, যেসব মঞ্চ হচ্ছে নারী বিদ্বেষী বক্তৃতা দিয়েছে, যেসব মঞ্চ হচ্ছে যারা সংখ্যাগরিষ্ঠের ধর্মের অনুসারী না, অন্য ধর্মাবলম্বী, তাদের ব্যাপারে বিদ্বেষ ছড়িয়েছে, সেই সব মঞ্চে যখন যায় তখন আসলে মধ্যপন্থা বলতে কি বোঝায় সেটা আসলে অজানা থেকে যায়। এবং আরও বিষয় নিজেদের অবস্থানটাকে আরও কিছু ক্ষেত্রে বিতর্কিত করেছে, বিশেষ করে এমন কিছু মঞ্চে যাওয়া যে মঞ্চে থেকে এর আগে কখনো বলা হচ্ছে কওমি জননী, কিংবা কখনো সরকারের পক্ষ থেকে রেলওয়ে জমি পেয়েছে, অনেক বিতর্ক তৈরি করেছে, সেসব মঞ্চেও কিন্তু দেখা যাচ্ছে তাদের কাউকে কাউকে। এবং সেগুলো আসলে মধ্যম পন্থার যেই উপাদানগুলো থাকা উচিত সেই উপাদানগুলো কিন্তু নিশ্চিত করে না। এবং এটা কেন ঘটেছে, ঘটার রিজন হচ্ছে বিশেষ করে মানুষকেন্দ্রিক না হয়ে, যেটা বিশেষ করে মানুষের আকাঙ্ক্ষাটা কী ছিল, মানুষের আকাঙ্ক্ষাটা ছিল, এবং এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা ছিল যে যেই যে সনাতনী রাজনীতি, যেই রাজনীতি মানুষকে দূরেই ঠেলেছে রাষ্ট্র থেকে, সরকার থেকে, সেই রাজনীতির বিপরীতে একটা বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি করা। কিন্তু দেখা যাচ্ছে যে তারা ওই বিকল্প শক্তি তৈরি করার ক্ষেত্রে যেই ধরনের শ্রম, যেই ধরনের মেধা কিংবা যে ধরনের কসরত করতে হয় সেইগুলোতে না গিয়ে খুব স্বল্প সময়ে ক্ষমতায় কীভাবে যাওয়া যায় কিংবা নির্বাচনটায় কী করব, এই হিসাব নিকাশের মধ্যে ঢুকে গেছে। যখন আমি মাথা গুনে এইসব হিসাব নিকাশ করি তখন আমার নৈতিক অবস্থানটা শক্তিশালী থাকে না। এবং মধ্যমপন্থা বলতে কি বুঝাই সেটা যদি আমার মাথা গুনে নিশ্চিত করতে হয়, তাহলে আমি দিনের শেষে আসলে ভোট পন্থা, নির্বাচনী পন্থা, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেটা এর আগেও যেসব সনাতনী দল ছিল তারা কিন্তু এই রাজনৈতিক সংস্কৃতিটাকেই বিকাশ ঘটিয়েছে এবং শক্তিশালী করেছে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা যে ছিল একটা বিকল্প রাজনৈতিক শক্তি এই সনাতনী ধারার বিপরীতে, সেইটা আসলে স্পষ্ট করতে পারিনি, যার ফলে এখানে মানে নিজেদের উপর আক্রমণ হওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এই সব বিষয়ে কখনোই স্পষ্ট অবস্থান নেয়নি। তাদের